আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়ে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী সহ নিহত 246, বেঁচে আছেন একজন। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক কাল, গুরুত্ব পাবে নির্বাচন বলছে দুপক্ষই। প্রশাসক সঠিকভাবে কাজ করতে পারলে বের হবে নগদের সব অনিয়ম, মনে করছে বাংলাদেশ ব্যাংক। সড়কে সাইড দেয়া নিয়ে নরসিংদীর বেলাতে 2 গ্রামবাসীর সংঘর্ষ, নিহত 1, পুলিশ সহ আহত 25। ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের পাশে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 246 জন নিহত হয়েছে। এর মধ্যে ওই ফ্লাইটের আরোহী 241 জন আর 5 জন মেডিকেল শিক্ষার্থী। উড়োজাহাজটি বিমানবন্দরের পাশে ডক্টরস হোস্টেলে আছড়ে পড়লে তারা মারা যান। নিহতদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া পরিচালনাকারী টাটা গ্রুপ। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা 1:17 আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফ্লাইটটিতে 242 জন আরোহী ছিলেন। এর মধ্যে 230 জন যাত্রী ও 12 জন ক্রু মেম্বার ছিলেন। বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। উড়োজাহাজটিতে 53 জন যুক্তরাজ্যের নাগরিক ছিল বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এছাড়া 169 জন ভারতীয়, 1 জন কানাডার ও 7 জন পর্তুগালের নাগরিক। আহমেদাবাদের পুলিশ কমিশনার জানান, বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি আবাসিক এলাকার চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর গিয়ে পড়ে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, প্রাথমিকভাবে তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গেছে উড়োজাহাজটি বিধ্বস্তের পর আগুনে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজের লেজের অংশ একটি ভবনের ছাদে আটকে থাকতেও দেখা গেছে। দুর্ঘটনার পরপরই বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক কাল। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতারা মনে করছেন, এর মধ্য দিয়ে নির্বাচন সহ অন্যান্য যেই সব বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমবে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দেশে আগামী জাতীয় নির্বাচন কবে, সেই উত্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। তবে ডক্টর ইউনূসের ঘোষিত এপ্রিলের শুরুতেই নির্বাচনের তারিখ মানতে নারাজ বিএনপি। সংস্কার বাস্তবায়ন নিয়েও উভয় পক্ষের রয়েছে মতের অমিল। আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার দেশের অন্যতম বৃহৎ দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যখন এমন দূরত্ব, ঠিক সেই সময়ে যুক্তরাজ্য সফর করছেন প্রধান উপদেষ্টা। আবার সেখানেই দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। এবার সুযোগ এসেছে দুজনের মধ্যে সাক্ষাতের। বিএনপি নেতারা একে বলছেন রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময়সূচি নির্ধারণ হলে ওনার পক্ষ থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়। রাজনৈতিক শিষ্টাচার হিসাবে সৌজন্য সাক্ষাৎ হওয়াটাই উচিত। বিএনপির এই নেতার কাছে প্রশ্ন ছিল বৈঠকের আলোচনার ইস্যু নিয়ে। নির্বাচন সম্পর্কিত সংস্কার বা আইনের শাসন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আমাদের যে বক্তব্য আছে, সেই ন্যাশনাল ইম্পর্টেন্ট ইস্যুসগুলো আলোচনা হবে, এটাই স্বাভাবিক। বিএনপি নেতারা জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। আলোচনার ফলাফলের ওপর বিএনপি তার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সকল বিষয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে
আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন এটা, এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন, আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে। তো কালকে আমরা আশা করছি যে 9টার মধ্যেই ওনারা আসবেন, আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ দেওয়া প্রশাসক সঠিকভাবে কাজ করতে পারলে নগদের সব অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে গ্রাহক স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। সম্প্রতি চেম্বার আদালতের আদেশে আবার কাজে যোগ দিয়েছেন প্রশাসক মোতাসেম বিল্লাহ। নগদের সাবেক পরিচালক শাফায়েত আলমের রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের 7 মে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ ও নতুন পরিচালনা বোর্ডকে বেআইনি ঘোষণা করে হাইকোর্ট। এরপর প্রশাসক মোতাসেম বিল্লাহ অফিসে যাওয়া বন্ধ করে দেন। চলতি সপ্তাহে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে। ফলে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আবার প্রশাসক হিসেবে কাজে যোগ দেন। 14 মে নগদের সিইও হিসেবে দায়িত্ব নেন শাফায়েত আলম। তিনি নগদের সাবেক সিইও তানভীরে মিশুকের লোক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, তার ওই পদে থাকার অধিকার নেই। এই অস্থির সময়ে নগদে অনিয়ম হয়েছে বলে গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন এসেছে। এই অবস্থায় তদারকি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। ফুল বেঞ্চে আবার এটা আপিল হলো এবং তারা যে চেম্বার জজে যে সিদ্ধান্ত দিয়েছে ওইটা খারিজ করে ফেলা হয়, যার ফলে এখন আবার আমরা আমাদের প্রশাসক টিম ওখানে গিয়েছে, কাজ করছে, তারা এখন কোনো বাধার সম্মুখীন হয়নি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক সময়োপযোগী উদ্যোগ না নিলে গ্রাহক স্বার্থ হুমকিতে পড়বে। বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে যেহেতু একটা এমএফএস সার্ভিস পরিচালিত হয় সেন্ট্রাল ব্যাংকের আইনের মাধ্যমে পেমেন্ট সিস্টেমে, সুতরাং তাদের কনসার্ন স্বাভাবিক যে গ্রাহকের নিরাপত্তা সুরক্ষা প্রদান করা, এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ। প্রশাসক দীর্ঘমেয়াদে কাজ করতে পারলে নগদের চলমান অস্থিরতা কেটে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমরা কিন্তু আমাদের প্রশাসক ওখানে নিয়োগের পরে অনেক বড় বড় স্ক্যামের উদ্ঘাটিত হয়েছে। আরও দীর্ঘ সময় আমরা যে অনুসন্ধান করলে আরও বড় ধরনের মানে ওখানে জালিয়াতি, আর্থিক জালিয়াতি, প্রশাসনিক জালিয়াতি, এগুলো আমরা দেখতে পেতাম। ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে 2019 সালে দেশ জুড়ে কার্যক্রম শুরু করে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বাসের চেয়ে রেলপথে যাত্রী চাপ বেশি, সড়ক পথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঢাকাগামী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে নেই অতিরিক্ত ভাড়া আদায়। 920 টাকা টিকিটের দাম, সেক্ষেত্রে ও প্রায় 1200 টাকা দিয়ে টিকিটটা কাটছে। কিছু করার নেই, ঢাকাতে যেতে হবে। দেরিতে টিকিট কাটতে আসে, তারা তো অনলাইনে টিকিট পায় না। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ঈদের ছুটি শেষে শেরপুরের বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে মানুষ। 2 থেকে 300 টাকা বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের, তবে তা অস্বীকার করেছে পরিবহন কর্তৃপক্ষ। সরকার আমাদেরকে যে ভাড়া নির্ধারণ করেছে আমরা সেটাই নিচ্ছি। ঈদ ছাড়া তো 400 টাকা নেয়, এমনি ঈদের ভিতরে 500 টাকা নিতেছে, কিন্তু এখন 600 টাকা। পটুয়াখালীতে বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভিড় দেখা গেছে। জেলার 9টি বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার অসংখ্য পরিবহন। এদিকে বরিশালের লঞ্চ ও বাসগুলোতে ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। আগে 2টি লঞ্চ চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে 2 জনের মৃত্যু হয়েছে। গত 3 দিন আগে তারা হাসপাতালটিতে ভর্তি হন। এ নিয়ে বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হলো।
বর্তমানে 185 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় 75 জন রোগী ভর্তি হন। শয্যা না পাওয়ায় অনেক রোগীর স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে। এছাড়া পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা ও ওষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা। সড়কে সাইড দেয়াকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবোতে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছে। নিহত সাইফুল মিয়া চর বেলাবো এলাকার জীবন মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত চর বেলাবো এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চর বেলাবো এবং মাটিয়ালপাড়ায় দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরেই আজ সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী যায় সেখানে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও অন্তত 120 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা 55,000 ছাড়ালো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় 57 জন ত্রাণ সংগ্রহকারী নিহত এবং 363 জন আহত হন। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রে এসব হামলা চালানো হয়। গত 27 মে থেকে ত্রাণ নিতে গিয়ে 2 শতাধিক মানুষ নিহত হন। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোয় এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম রাতের কারফিউ ও গণ আটকের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত অন্তত 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 330 জন অবৈধ অভিবাসী এবং 157 জনের বিরুদ্ধে হামলা ও পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চলমান অস্থিরতা দমনে মোট 4000 ন্যাশনাল গার্ড সেনা এবং 7000 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। আগামী শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে নো কিং নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে নিজেদের প্রথম সিরিজ খেলতে কাল শ্রীলঙ্কা রওনা হবে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কান কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতির ভেন্যু নির্বাচন না করা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না খেলাকেই এক্ষেত্রে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে গেল মৌসুমে 7 থেকে শেষ করে বাংলাদেশ। এবার 5-এ থাকার আশা করছেন টাইগার অধিনায়ক। বৃহস্পতিবার বিসিবির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। আগামী 17 জুন গলেতে শুরু হবে প্রথম টেস্ট। এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়ে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী সহ নিহত 246, বেঁচে আছেন একজন। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক কাল, গুরুত্ব পাবে নির্বাচন বলছে দুপক্ষই। প্রশাসক সঠিকভাবে কাজ করতে পারলে বের হবে নগদের সব অনিয়ম, মনে করছে বাংলাদেশ ব্যাংক। সড়কে সাইড দেয়া নিয়ে নরসিংদীর বেলাতে 2 গ্রামবাসীর সংঘর্ষ, নিহত 1, পুলিশ সহ আহত 25। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।